অফ করে দিলাম। হ্যাঁ, এইবারে আসো। কোনো synopsis। দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছ? স্যার। এ দেখো, আমার জি থিসিস স্যার। স্টুডেন্ট, আমার থিসিস স্টুডেন্ট মাস্টার্সের থিসিস স্টুডেন্ট আমার কাছে রিসার্চ প্রপোজাল দিয়েছে। এই প্রপোজালটা আমরা কিন্তু একটা প্রজেক্টের জন্য সাবমিট করেছি। সেটা অলরেডি প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই প্রজেক্টে সে কাজ করছে। সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্ট্রি থেকে এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে? তাহলে এখন আসো, যে এরকম একটা স্টাবলিশড প্রপোজাল কিভাবে লিখেছে। এই দেখো, এনএসটি ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করছে। তাহলে এরকম একটা স্টাবলিশড প্রপোজাল তোমার সাথে আমি তুলে ধরছি। এখানে কি আছে? শুরুতে টাইটেল আছে। জি স্যার। জি এইটা নিয়ে স্যার। আর কারো কোনো কনফিউশন নাই। এরপরে কি আছে দেখো। ইনফরমেশন। এই ছোটখাটো প্রপোজালের মধ্যে আমরা সামারিও দেই না। তোমাদের যে থিসিস প্রপোজাল তার মধ্যে সামারি পার্টটাও তোমার যদি না দাও, এখানে নট নেসেসারি, দরকার নেই। টাইটেল দিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে দাও। মোদিস স্যার আবার বলছে যে অ্যাকর্ডিং টু মাই বুক, মেথোডোলজি বুক। এখন তাহলে এখন আমার এই প্রপোজালটা দেখো, তারপরে তোমরা ওই স্যারের ওখানে যে প্রপোজালের ডিরেকশন দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, তোমরা সেটা ফলো করো, নো প্রবলেম। কিন্তু এখানে আগে দেখে নাও যে বেসিক্যালি একটা প্রপোজালে কন্টেন্টটা কি থাকে। সেই কন্টেন্টটাকে স্যার বলেছে ওই ফরম্যাটে সাজিয়ে দাও, তাই তো? ব্যাপারটা এরকম যে তোমার একটা প্রপোজালে মূল জিনিসগুলো কি থাকবে, সেই জিনিসটাকে তোমার স্যার যেভাবে চাইছে ওই স্টাইলে সাজায় দিও। তাহলে আসো, আমার আসলে কি কি লাগবে। আমার একটা টাইটেল লাগবে। এখন হলো তোমরা যে কথাগুলো আমাকে বলছিলা সেই উত্তরটা এখানে দেখে নাও। আমি তোমাদেরকে পড়ানোর সময় অনেক আলোচনা করছি, কিন্তু আসলে এখানে কিন্তু অত টাইটেল দিয়ে আলোচনা করা না। এখানে কিন্তু ওই সব তথ্য আছে এখানে। সব তথ্য এখানে আছে। কি আছে এখন ধারাবাহিক ভাবে তোমরা দেখো। ইন্ট্রোডাকশনের শুরুতেই, ইন্ট্রোডাকশনের শুরুতেই দেখো ব্যাকগ্রাউন্ড আছে। ওখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড শব্দটা ছিল। এখানে কি ব্যাকগ্রাউন্ড জি শব্দটা স্যার। লেখা আছে? ব্যাকগ্রাউন্ড শব্দটা লেখা নাই, কিন্তু এখানে দেখো এক লাইনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা কি? এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা হলো যে বাংলাদেশ ইজ এ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি হোয়ার প্লেন্টি অফ ফ্রুট আর গ্রোন, ম্যাঙ্গোস আর অ্যাবাউন্ডেড ইন দিস এরিয়া। এই যে ল্যাংড়া অ্যান্ড হিমসাগর আর দ্য মোস্ট পপুলার কাল্টিভার হিয়ার ডিউ টু দেয়ার সুইট টেস্ট। দেখলা? ব্যাকগ্রাউন্ড হলো যে আমরা এখানে যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা ম্যাঙ্গো। বলে দিল ন্যাংরা এবং হিমসাগর আমের নিয়ে এখানে কাজ হবে, সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে তুলে ধরা হবে। যে শুরুতেই ব্যাকগ্রাউন্ড দিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের এই অঞ্চলে গুরুত্বপূর্ণ একটা খাবার। এখন আসো, তারপরে কিন্তু তোমার ওখানে লেখা ছিল রিলিভেন্ট স্টাডি প্রিভিয়াস। এই দেখো, নাম্বার ওয়ান, মানে এটা একটা রেফারেন্স থাকে না যে এটা রিলিভেন্ট কি, অলরেডি স্টাডি করে তোমার এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে এখানে। দেখছো এই যে রেফারেন্স টু, রেফারেন্স থ্রি, রেফারেন্স ফোর, রেফারেন্স ফাইভ, এগুলো কি? ওই যে লিটারেচার রিভিউ। তাহলে তুমি কিন্তু এবার তোমার প্রিভিয়াস স্টাডির উপরে এই তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে কি কি তথ্য আছে তুমি তুলে ধরো। তোমার প্রপোজালে কিন্তু এগুলোই থাকতে হবে। তার রেফারেন্স লেখার নিয়মটা আবার একটু বলে দেন। রেফারেন্স লেখার নিয়ম হলো যে তুমি যে পেপারটা করেছো সেটা যদি নাম্বারিং করে দাও, তাহলে এইভাবে দিবা, 1 2 3 4। শুধু নাম্বারিং করব, এখানে কি সাথে নাম লিখবো না?
নাম্বারিং করবে না নাম লিখবে, সেটা রেফারেন্স কিভাবে দিতে হয় সেই নিয়মটা তোমাকে জানতে হবে। সেটা জানার জন্য তোমার ওই যে পেপার গুলো যখন পড়বে না, ওই পেপার গুলো পড়ে তুমি দেখবে যে ওর ভিতরে কিভাবে রেফারেন্স দেওয়া আছে, এখানেও আছে। এইখানে কিভাবে করছে, এইখানে কিভাবে করছে? সেটা তো শেষ পর্যন্ত না গেলে তুমি জানবা কেমনে, তুমি আগে শেষ পর্যন্ত যাও। এই কিভাবে করছে এই উত্তরটা তো তুমি এখানেই পাবে, শেষে আছে, আমি দেখাচ্ছি। তোমরা আগে খেয়াল করো যে রেফারেন্সের নাম্বারিং দেওয়া হয়েছে, দিয়ে ওই রেফারেন্সের তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে তোমাদের কি বলা হয়েছিল, তারপরে আমি বলছিলাম যে ওর মধ্যে আর কি থাকতে হবে, ওর মধ্যে থাকতে হবে ইন্ট্রোডাকশনে আর কি থাকবে, ওখানে একদম হুবহু মিলায় মিলায় পড়। হ্যাঁ, যে ইন্ট্রোডাকশনে থাকবে হলো সিগনিফিকেন্স প্রিভিয়াস রিসার্চ। তাহলে প্রিভিয়াস রিসার্চের কথা কিন্তু আমরা লিটারেচার রিভিউ এর মধ্যে এখানে বলে দিলাম, অল্প করে এই কথাগুলো এখানে তুলে ধরা হলো। এরপরে আসো যে এই প্রিভিয়াস স্টাডি, আমাদের ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত কথাবার্তা বলার পর এইবারে আমার লজিকটা কি, আমার কাজের গুরুত্বটা কি, সেটা এখানে তুলে ধরো। হ্যাঁ, তাহলে আমার কাজের গুরুত্বটা আমরা তুলে ধরবো। কিভাবে তুলে ধরা হয়েছে খেয়াল করো, যে আমরা লিটারেচার রিভিউ শেষ করলাম, এবার আমার কাজের কথা আমি আবার বলতেছি। নাওডেজ হাইপারটেনশন ইজ ওয়ান অফ দ্য মেজর কজ অফ দ্য, আচ্ছা এগুলো সব লিটারেচার রিভিউ চলছে ইন দি স্টাডি। এই যে ইন দি স্টাডি anti-hypertensive effect of mango pulp will be investigated. এবারে এসে এই স্টাডিতে তুমি কি করতে চাও, হোয়াট ইজ দ্য মোটিভ, মানে তোমার অবজেক্টিভ, বা হোয়াট ইজ দ্য এম অফ দি স্টাডি। তোমার ইন্ট্রোডাকশনের মধ্যেই কিন্তু সেটা থাকবে, তুমি সংক্ষেপে কিন্তু তোমার মোটিভটা এখানে বলতেছ, যে আমরা উই উইল ইনভেস্টিগেট এক্সপেরিমেন্টাল মাইস মডেল। কি করবা, এস্টিমেটিং দিস লাইফ সেভিং অ্যান্টি এজিং ইফেক্ট অফ ম্যাঙ্গো পাল্প ক্যান বি এ ব্রেক থ্রু টু ডেভেলপ এ সাপ্লিমেন্টারি সলিউশন এগেনস্ট আর্লি এজিং অ্যান্ড ডেথ। দেখছো, আমরা কিন্তু এখানে উদ্দেশ্যটা বললাম যে আমাদের এই কাজটা করলে আমাদের এই ধরনের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে পেতে পারি। এবং লাস্টে এসে সামারি করে বলো কি লাভ হবে তাতে। দিস কম্প্রিহেনসিভ স্টাডি ক্যান হেল্প, এটা আউটকাম বলে, পিপুল অ্যাওয়ার অ্যাবাউট প্রপার নিউট্রিশন টু হ্যাভ বেটার লাইফ। মানে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা সব তুলে ধরলাম, সামারি টামারি সব, ওই জন্য সামারি সেকশনটা এখানে নাই। এর মধ্যে আমরা সংক্ষেপে পুরো হিস্ট্রি তুলে ধরছি, কি করব, এম অফ দ্য স্টাডি লাস্টে এই যে 2 লাইন 2.5 লাইন, এবং ফাইনালি আমরা কি পাবো এই যে 1 লাইনে বলে দিলাম। তার মানে এর মধ্যে আমার সব পাওয়া যাবে, এইটুকুতেই বুঝে যাবো যে এই কাজটাতে আসলে আমরা কি করতে চাচ্ছি। এই প্রপোজালটা এটার উপরেই বিবেচনা করব। এরপরে যদি ভালো লাগে যে ভালোই তো, দেখি আসলে কি করতে চাচ্ছে, তখন এই যে শুরু হলো। এবারে তাহলে স্পেসিফিক টু দ্য পয়েন্ট, আসলে তুমি কি করতে চাও, অবজেক্টিভ অফ দ্য স্টাডি, এটা কিন্তু তোমার প্রপোজালে ঠিক এইভাবে লিখতে হবে। তুমি একদম পয়েন্ট পয়েন্ট করে বলে দাও যে আমি এই করব, এই করব, এই করব, এই করব। এটাকে বলে অবজেক্টিভ অফ দ্য স্টাডি। কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেও কিন্তু সংক্ষেপে আমি ওগুলো আবার বলেছি, কারণ যে কোনো কিছু ভূমিকা আমরা যখন দেই, কোনো মানুষের সামনে কোনো তথ্য তুলে ধরি, তো আমরা কিন্তু ভূমিকার মধ্যে আমরা আকর্ষণটা তুলে ধরি, না হলে কিন্তু পরবর্তী অনুষ্ঠানে মানুষকে রাখা যাবে। এই জন্য ভূমিকার সময় বলা হয় যে আমাদের প্রোগ্রামে এই আকর্ষণ আছে, তো আমরা কিন্তু সেটাই করলাম। এখন আমি ধারাবাহিকভাবে বলতেছি যে আসলে আমি
এই যে এই কাজগুলো করো। এরপরে এখন আসে, ঠিক আছে করব কিভাবে করব, তোমার মেথডটা কি? আমার কাজটা করতে গেলে এখানে আবার ম্যাটেরিয়ালস আলাদা পার্ট দিয়েছে, এটা না দিলেও হয়। মেথোডোলজি তোমরা সরাসরি দিলেই হয়ে যাবে, তার মধ্যে এগুলো চলে আসবে। এখানে বলতেছে যে আমি এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করবো, সেজন্য ম্যাটেরিয়ালসটা দিয়েছে। তুমি না দিলেও অসুবিধা নেই, তুমি সরাসরি মেথোডোলজিতে চলে যাও। তাহলে মেথোডোলজি মানে তোমরা বোধহয় সবাই বোঝো, এর মধ্যে তোমার পুরো কাজটা কিভাবে হবে তার বর্ণনা। তাহলে কাজ শেষ করলাম, ডেটা পাইলা, এবার ডেটাগুলো তোমাকে প্রসেস করতে হবে। তাহলে তোমার প্রপোজালের মধ্যে ডেটা অ্যানালাইসিস একটা সেকশন থাকতে হবে। তুমি বলবা ডেটাগুলো আমি এইভাবে এইভাবে প্রসেস করব। এর পরের পার্টটা হবে সিগনিফিকেন্স অফ দি স্টাডি। তুমি সিগনিফিকেন্স শব্দটা না বলে তুমি বলতে পারো ফাইন্ডিংস অফ দ্য স্টাডি, আউটকাম অফ দ্য স্টাডি। তুমি কি পাবে তোমার রিসার্চে সেটা তুমি বলে দাও, যে আমার রিসার্চের ফলে এই ফাইন্ডিংসটা আমরা পাবো, আমরা আশা করছি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ সালাম, বলো। স্যার এটা কি আমাদেরকে দেয়া হবে এই তোমরা পিডিএফটা? চাইলে দিয়ে দিব, কারণ এটা তো আমার অলরেডি রানিং রিসার্চ। স্যার এটা একটু তাহলে কাইন্ডলি একটু দেন আমাদের, আমরা একটু দেখবানে, মানে আপনি তো বোঝাই দিলেন ওকে ঠিক আছে, কিন্তু পরে যখন আমি এই ব্যাপারটা নিয়ে আর একটু হ্যাঁ দেখবো হ্যাঁ, ক্লিয়ার কোনো হবে অসুবিধা তখন। নেই, তোমাদেরকে স্যাম্পল হিসাবে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। ওকে তাহলে তোমরা সিগনিফিকেন্সটা তুলে ধরো, তোমার কাজের কি সিগনিফিকেন্স, কেন করতে চাও, করলে কি লাভ হবে। এরপরে এই যে এক্সপেক্টেড ফাইন্ডিংস বা এক্সপেক্টেড আউটকাম বা এক্সপেক্টেড রেজাল্ট, যেটাই দাও এর নাম দাও, এইটাই হলো তোমার প্রপোজালের আকর্ষণ। তোমার প্রপোজালের আকর্ষণ তৈরি করবে এই জায়গাটা। ও আচ্ছা, তুমি এই কাজ করবা মানে হলো এটা পাচ্ছ, এই কাজ করে এই লাভ হবে। এরপরে আসো টাইম ফ্রেম। তুমি কাজটা করবা, তোমার কয়দিনের মধ্যে শুরু করবে এবং কয়দিনের মধ্যে শেষ করবে, তুমি সুন্দর করে ওখানে একটা টাইম ফ্রেম দিয়ে দেয়। এখানে একেবারে এক লাইন দুই লাইনে দিয়েছে, তুমি এখানে টাইম ফ্রেমের জন্য একটা টেবিল করে দিবে। টাইম ফ্রেম ওটা ডিটেলস আমি হলো তোমাদের প্রপোজালে আবার আলাপ করব। আর এখানে আগে নিয়ে আসছি যে তোমরা বুঝতে পারছো না, যখন লিখবা তখন আসলে কি কি লাগবে। তাহলে দেখো এক্সপেক্টেড টাইম ফ্রেম দিয়ে আমরা শেষ করব। তার একদম লাস্টে কি আছে, রেফারেন্স। রেফারেন্স স্যার, তাহলে এই যে ওইখান একটু থেকে আগেই ওই তোমরা, পয়েন্ট গুলো বলুন। একটু আগেই যে প্রশ্নটা করলা তার উত্তর এইটা। এটা শেষ করে দিই, ঠিক আছে। তাহলে এই রেফারেন্সটা কিভাবে লিখতে হবে এটা নিয়ে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে তোমরা কি বোঝো নাই। এখানে নাম্বারিং মানে বুঝছো, উপরে 1 2 3 থেকে 5 পর্যন্ত ওখানে কিন্তু ঠিকই নাম্বারিং করা আছে। তাহলে ওখানে ব্রেকেটে শুধু নাম্বার দিয়ে ওই 1 নাম্বারে আসলে কোন রেফারেন্সটা ব্যবহার করছে সেটা তোমাকে লাস্টে বলে দিতে হবে। এবং সে বলার নিয়মটাও এখানে দেখো যে কি নিয়মে এটা সাজানো আছে। এখানে একটা নির্দিষ্ট নিয়মেই প্রত্যেকটা সাজানো আছে, তোমরা খেয়াল করো যে নিয়মে সাজাবা তোমার প্রপোজালে অথবা ভবিষ্যতে তুমি থিসিস লিখবে এই কাজের উপরে, সেখানে তোমার রেফারেন্স গুলো যে নিয়মেই লিখো, অনেক নিয়ম কিন্তু আছে। ইন জেনারেল 2 3টা তো স্ট্যান্ডার্ড নিয়ম আছেই, যে নাম্বারিং, আর একটা হলো অথার, হলো সাল, এই স্টাইলও হয়। এগুলা তোমরা যখন পেপার পড়বে তখন দেখবে যে এক এক পেপারে এক এক ভাবে রেফারেন্স দেওয়া আছে। এখন তোমরা কি করবে, তোমরা যে কোনো একটা পেপারে যেভাবে আছে ওটা ফলো করতে হবে। কিন্তু তুমি তোমার প্রপোজালের মধ্যে তুমি 5টা পেপারে রেফারেন্স নিয়েছো, 5টা পেপারে যে স্টাইলে দেওয়া আছে ওই স্টাইলটাই ফলো করলা। আমরা শুধু ওই জায়গাটাই ধরে ফেলবো, তখন তোমার সুপারভাইজার ওই জায়গাটাই ধরে ফেলবো
যে তুমি হুবহু ওই 5টা পেপারে যা ছিল ওগুলা নিয়ে এসে এখানে ঢুকাই দিয়েছো। তুমি যে কোনো একটা পেপারের স্ট্যান্ডার্ড ফলো, এটা হলো সোজা উপায়। তোমরা যে কোনো একটা পেপারের স্ট্যান্ডার্ড ফলো করে তোমার প্রপোজালটা দাও, তাহলে দেখবা যে অত নিয়ম শেখার তোমার দরকার পড়ছে না, কারণ তুমি তো দেখে দেখেই করো। একটা পেপার তোমার সামনে আছে, ওটাকে দেখে তুমি তোমারটা সামনে হয়ে গেল। তো আর স্যার নিজে থেকে যদি করতে যায় সেই ক্ষেত্রে? সেটাই তো বলতেছি রে বাবা, তুমি তো নিজের থেকেই করবা, কিন্তু তুমি নিজের থেকে তুমি তো একটা নিয়ম ফলো করে করতে হবে। তো এখানে যেমন 5টা আছে, তুমি খেয়াল করো যে 5টা কিন্তু একই নিয়মে সাজানো আছে। 5টা 5 রকম ভাবে সাজানো, তার মানে এখানে একটা নিয়মই ফলো করা হয়েছে। এভাবে তোমরা কয়েকটা পেপার পড়লেই বুঝতে পারবে যে রেফারেন্স গুলো কিভাবে সাজানো। তুমি যে কোনো একটা যেটা তোমার পছন্দ হয়েছে, যে নিয়মে, তোমাকে তো সুপারভাইজার বলে দেয় নাই এই নিয়ম ফলো করো, বলে দিলে তখন তুমি ওই নিয়মে করো রেফারেন্স গুলো কিভাবে সাজাইতে। কিন্তু ইন জেনারেল তোমরা এখন আসো স্যার রেফারেন্সে। এপিআই স্টাইল এটা স্যার কোনটা স্যার? এটা হলো নাম্বারিং সিস্টেম, বুঝছো? ওই আচ্ছা, কারণে উপরে নাম্বার দিয়ে নিচে এসে এই যে নাম্বারিং সিকুয়েন্স মেনটেন করা হয়েছে, 1 2 3 4 5। এইখানে যেটা আছে স্যার এটা কি এপিআই স্টাইল? হ্যাঁ, এইখানে যেটা আছে স্যার রেফারেন্স, এটা কি এপিআই স্টাইলে স্যার? এ পি, এপিএ? ও এপিএ, ওটা কি নাম্বারিং বলে না এপিএ? হ্যাঁ ওটাই বোধ হয়। আমার নিজের তো এখন মনে নাই যে এপিএ নাম্বারিং না কোনটা। ওটা আমি যখন পড়াবো তখন না হয় বুঝাই দেবো, কিন্তু এপিও হইতেছে যে বোল্ড করে যেটা করে আলাদাভাবে ওইটা। সুতরাং এটা ওইটা এক একটা স্টাইল স্টাইল তো অনেক আছে, আমার এখন ওটা মনে নাই, তোমরা দেখে নিও। কিন্তু আমার কথা হয়েছে যে ওই কোন নিয়মে করেছো এটা ডাজ নট ম্যাটার, ম্যাটার হলো তুমি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করলেই। আর একটা হতে পারে তোমার যদি সুপারভাইজার বলে বা তোমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তুমি এই স্ট্যান্ডার্ড ফলো করো, তাহলে ওই স্ট্যান্ডার্ডটা দেখে নাও। ওই স্ট্যান্ডার্ডটা তুমি গুগলে গিয়ে দেখে নাও যে এই স্ট্যান্ডার্ডটা সাজানো নিয়ম কি। তুমি যে একটা দেখলেই তো বুঝতে পারবে। যেমন এখানে কিভাবে সাজাইতে দেখে নাও, এটা বোঝার উপায় কি খেয়াল করছো? প্রথমে কি আছে? অথারদের নাম আছে, তারপরে কিন্তু ওই পেপারের টাইটেলটা আছে, তারপরে কি আছে দেখো তো, জার্নালে নাম আছে, তারপরে সাল আছে, তারপরে কি আছে, এগুলা কি তা বুঝো? ওই পেপারের ইস্যু, কত নাম্বার ইস্যু, কত পেজ। স্যার আমরা কি এখানে ওই যে অনলাইন যে স্যার ওদের লিঙ্কটা আছে ওটাও কি দিয়ে দিব, অ্যাড করে দিব? হ্যাঁ, এই যে এখানে তো দেওয়া আছে, এই স্টাইলে তোমরাও দিবা, তাহলে ডিটেলসটা এখানে থাকলো। হ্যাঁ, লিঙ্ক সহ এখানে দেওয়া আছে না, এই স্টাইলে তোমরা দিয়ে দিবে। লিঙ্ক সহ দিবে এই জন্যই যে এই ব্যাপারটা যে তুমি সত্যি সত্যি ওখানে সাইট করেছো, ওই তথ্যগুলো ওই পেপারের মধ্যে থেকে নিয়েছো আছে, এটা যদি আমি যাচাই করতে চাই, তাহলে আমি কিন্তু এই লিঙ্কে ক্লিক করবো, করলেই ঢুকে যাব, তখন দেখতে পাবো যে হ্যাঁ এই ব্যাপারটার মধ্যে এই তথ্য আছে। সেই কারণে রেফারেন্স দেওয়ার সময় তুমি কনফার্ম হবে যে তোমার স্যার তথ্যটা এইখানে ঠিক আছে। রেফারেন্স না, এই যে সবার আগে হইতেছে অথর গুলার নাম দেওয়া বা কো অথর গুলার নাম দেওয়া, তারপর গিয়ে হইতেছে টাইটেলটা শো করছে ওরা, দুনিয়ার তাই সব না? রেফারেন্সে এই একই নিয়মেই থাকে, দুনিয়ার সব রেফারেন্স এই স্টাইলেই সাজানো থাকে। প্রথমে অথারদের নাম, তারপরে টাইটেল, তারপরে জার্নালের নাম, তারপরে ওই জার্নালের ইস্যু পেজ নাম্বার, এরপরে লাস্টে হলো ডিওআই মানে লিঙ্ক। স্যার, আমি সেম এরকমই দেখলাম স্যার, এটাই না এপি মানে এক স্টাইল? কথাই বলে দিলাম যে বহুত নিয়ম আছে সাজানোর, কিন্তু বেসিক কনসেপ্ট হলো রেফারেন্সের সকল নিয়মে এই জিনিসই থাকতে হবে। এখন তাহলে বলবা যে স্যার
সাধারণত তাহলে এই যে আলাদা আলাদা নিয়ম কানুন, ওই যে নিয়ম হলো ওই যে নাম্বারিং করবে নাকি অথারের নাম অনুসারে আলফাবেটিক্যাল করবে? এ বি সি অথারিং নাম অনুসারে যার নাম এ তে থাকবে সে সবার আগে চলে যাবে। এগুলা হলো নিয়ম। তখন কি হবে, তখন উপরে সাইটেশনে 1 2 3 দেওয়া ছিল, ওখানে 1 2 3 থাকবে না, তখন থাকবে এই যে ফার্স্ট অথার আর সাল। হ্যাঁ, এখানে সবুজ ওই রেফারেন্সে একের জায়গায় কি দিব জানো? সবুজ দিয়ে কমা দিয়ে 2025 দিয়ে দেব। এটাকে কি বলা হলো? এটা কি রুলস? এই রুলসটাকে বলা হয় অথার ইয়ার সিস্টেম। তাহলে কি হলো, ইন জেনারেল দুটো রুলস হয়, একটা হলো অথার ইয়ার সিস্টেম আর একটা হলো নাম্বারিং সিস্টেম। তোমরা যে কোনো একটা হলো, বুঝে গেছে? রেফারেন্স দেওয়াটাই তো ঝামেলা মনে হলো স্যার, ওভারঅল হ্যাঁ, সবগুলো থেকে এই পার্টটাই কঠিন লাগলো। আবার বলো, বুঝি নাই। আর বলছি রেফারেন্স দেওয়াটা, এইগুলো কালেক্ট করাটা আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে স্যার, এত অল্প সময়ের মধ্যে এত রেফারেন্স কোথা থেকে কালেক্ট করবো? এখন বাবা, তোমরা যদি রিসার্চ করতে গিয়ে রিসার্চের সময় না দিয়ে ফাঁকিবাজি চিন্তা করো, ঝামেলা তো হবেই। তুমি এগুলা শিখতেই চাচ্ছ না, আমি যেটা বুঝতে পারছি, তোমরা এটার মধ্যে ঢুকতেই চাচ্ছ না। তোমরা চাইতেছো একটা স্যার প্রপোজাল রেডি করবো। আমি রেফারেন্স দেখছি স্যার, মানে যতগুলা এই সিস্টেমের রেফারেন্স সবগুলা এই যে এপি স্টাইল লেখা স্যার তুমি সবগুলা। যখনই তুমি যখনই রিসার্চ পেপার করবে, লিটারেচার রিভিউ করবে, 2 4টা পেপার করবে, তখন আমাকে শেখানো লাগবে না, তুমি ওই পেপার গুলো দেখলেই বুঝতে পারবা যে এইভাবে এগুলা সাজা। কিন্তু তুমি ওর মধ্যে তো ঢুকতেই চাচ্ছ না, আমি তো বুঝে গেছি, আমি তো জানি আমরা বছরের পর বছর 20 25 30 বছর ধরে এই কাম করতেছি। আর তোমরা হা করলেই আমরা বুঝে যাই যে কে কি চাইতেছে। এখন তোমরা চাইতেছো একটা প্রপোজাল নিয়ে সামনে স্যারের সামনে হাজির হবো। তোমরা তো চাইতেছো না যে লিটারেচার রিভিউ করে জিনিসগুলাকে আমি আমার মতো করে সাজায় নিয়ে যাই হাজির হবো। কারণ লিটারেচার যখনই রিভিউ করে এগুলা সাজায় লিখতে যাবে, তখন এই রেফারেন্সটা যে কিভাবে লিখতে হবে আমাকে আর বলাই লাগবে না, তুমিই বুঝবা যে এটা হলো হয় নাম্বারিং করে দিব, আর না হলে অথার আর ইয়ার নাম দিয়ে এভাবে নিচে সাজায় দেবো। কিন্তু তুমি তো ওই মতো স্টাডি করতে চাচ্ছ না, তোমার তো সময় নাই। এই রোগেই ভোগে আমাদের ছাত্ররা, কিন্তু সবাই রিসার্চ করতে চায়। এগুলো আমরা জানি, এগুলো আমাদের মুখস্থ। এটা তোমার কথা বলছি না, আমি সবার ইন জেনারেল কথা বলতেছি, যে কেউ তো এগুলা শিখতে চায় না। কারণ শিখবে কেন? তোমরা মনে মনে ভাবছো ঘোড়ার ডিম, এখানে ডিগ্রির জন্য আমার এটা লাগবে, তাই স্যারের সামনে একটা হাজির করতে হবে। কিন্তু এগুলা দিয়ে আমি কি করব? এগুলা তো আমার ভবিষ্যতে দরকার নাই, আমি রিসার্চ করব না, এখন এটা পার হলেই বাস। এটা হলো 80% স্টুডেন্ট। আর বাকি 20% এটা একটু বোঝার চেষ্টা করবে, করিডোরে হয়তো তারা নিয়ে এটা হাজির করবে। এটা আমাদের বছরের পর বছর অভিজ্ঞতা। তো সেই জন্য এই সমস্যায় তোমরা ভুগছো। তোমরা তো এই যতই আমি বলি না কেন, তোমরা এই শুরুতে লিটারেচার ওয়ার্ক করবে, করে এই জিনিসটা সাজাবে, এই পর্যন্ত কেউই যাইবে না। হ্যাঁ, কেউই যাইবে না বলতে ওই গ্রুপে হয়তো 1 2 জন হয়তো একটু আগ্রহ আছে, তারা এটা করবে, বাকিরা কেউই করবে না। যে কারণে এই রেফারেন্স দেখেই তাদের মাথা ঘুরে হবে, এই জিনিস আবার কেমনে যে সাজাইছে, কেমনে যে লিখছে। আসলে তো তা না, তুমি তো লিটারেচার যখন ওয়ার্ক করবে, যখন পড়বে, তখন অটোমেটিক্যালি বুঝবা যে এই জিনিসগুলো এভাবে এখানে লিখছে, কারণ সবটাতেই একইভাবে দেওয়া আছে। আমি তো বললাম পৃথিবীর সব ব্যাপারে রেফারেন্স এইভাবে দেওয়া আছে। তাহলে সেটা কিন্তু জটিল কিছু না, কিন্তু তুমি এর মধ্যে ঢুকতে চাচ্ছ। তাহলে তোমরা যারা ইন্টারেস্টেড তারা লিটারেচার ওয়ার্ক করো, করে একটা প্রপোজাল দাঁড় করাও, তাহলে দেখবে যে রেফারেন্স কেমনে লিখতে হবে ওটা লাস্টের কাজ, ওইটা নিয়ে তোমাদের মাথা ঘামাইতে হবে না, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। স্যার রেফারেন্সের ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে যে সর্বনিম্ন এই কয়েকটা দিতেই হবে? সাধারণত রেফারেন্সের কোনো লিমিটেশন থাকে না, তবে রিসার্চ প্রপোজালের মধ্যে গাদা গাদা রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন নাই, একেবারে লিমিটেড 3টা 4টা থেকে শুরু করে 8 10টার বেশি তো যাবাই না। অনেক রেফারেন্স দিতে যাবা না, 4 5টা রেফারেন্স দিলেই হয়ে যায়। কারণ
তুমি অনেক পেপার করতে পারো, তার ভিতর থেকে তুমি তো ফলো করবে দুই একটা, তো দুই চারটা পেপার ফলো করে সেখান থেকে তুমি রেফারেন্স দিয়ে ছেড়ে দাও। প্রপোজালের মধ্যে এত কিছু দরকার নাই। যখন থিসিস লিখবে তখন অটোমেটিক্যালি তোমার রেফারেন্স সংখ্যা বাড়তে থাকবে, কারণ তোমার প্রয়োজনেই বাড়বে। তুমি অমুক জায়গা থেকে তথ্য নিবা, অমুক থেকে তথ্য নিবা, অমুকের এই কথা ফলো করবে, অমুকের এই মেথড ফলো করবে, করে তোমার কাজটা করতে হবে। অটোমেটিক্যালি তোমার রেফারেন্সের ঝুড়ি ভারী হতে থাকে। ওটা আলাদা করে লেখার জন্য জোগাড় করা লাগে না, তোমার কাজের খাতিরেই তুমি জোগাড় করো। বুঝতে পারছো? যখন কাজটা শুরু করবে দেখবে যে অটোমেটিক্যালি তুমি পেপার টেপার ঘেটে তোমার অনেকগুলো পেপারের তথ্য তোমার জোগাড় করতে হচ্ছে। তখন ওই পেপারের রেফারেন্স গুলো তুমি লিস্ট করে রেখে দাও। যখন ফাইনালি পেপারটা লিখবে তখন ওই রেফারেন্স গুলোই তো তোমাকে দিতে হবে। ওটা কিন্তু শেষে অটোমেটিক্যালি জমা হয়ে যাবে, তোমার ঝুড়িতে যতগুলো রেফারেন্স জমা হবে তুমি সেটা লিস্ট করে এভাবে সাজায় দিয়ে। কিন্তু তুমি শুধু রেফারেন্স দেওয়ার জন্য তুমি রেফারেন্স ঘেটে বেড়াচ্ছ, এইটা ব্যাপারটা কিন্তু তা না। এই যে এখন প্রপোজাল লিখবা, তোমরা রেফারেন্স নিয়ে ব্যস্ত হয়ে গেল। তো রেফারেন্স তো কোনো ইস্যুই না। তুমি তোমার এই ইন্ট্রোডাকশন লিখতে গেলে তোমার এই তথ্যগুলো ঘাঁটতে হবে। তাই ঘাঁটতে গেলে পেপার পড়বা, পড়তে গিয়ে কোন কোন পেপার পড়লা সাথে সাথে নোট ডাউন করো যে এই পেপারের তথ্যগুলো নিয়ে আমি এই কথাগুলো বললাম। তো সেটা তখন এখানে দাও, এখানে নাম্বার দিয়ে দাও, বা অথার ফার্স্ট অথার আর সালটা দিলাম দিয়ে এবারে ওই পেপারের ওই তথ্যগুলো, এই যে কমন তথ্য, আমি বারবার বলছি যে রেফারেন্স নিয়ে তোমাদের এত মাথা ভারী হয়ে গেল, কিন্তু রেফারেন্স তো কোনো ইস্যু না, ওটা তো অটোমেটিক্যালি চলে আসবে। যে ওই পেপারে অথারদের নাম থাকবে, টাইটেল থাকবে, ওই জার্নালের নাম, ওগুলো সব তো ওখানে দেওয়াই আছে রে বাবা। সেটা নিয়ে এসে কাট পেস্ট করে আর তুমি এখানে দিয়ে দাও। সুতরাং এটার জন্য আলাদা তোমাকে কেন কাজ করতে হবে? আচ্ছা, এইবারে আর একটা কথা তোমাদের বলি, তোমরা হলো এআই এর যুগের পোলাপান। তো এআই এর যুগের পোলাপানরা যে আমাদের মতো করে দিনের পর দিন বসে বসে রেফারেন্স গুলো সাজায় লিখবে, এই সময় কি তোমাদের আছে? এই সময় তো নাই। তোমরা তো এআই এর মাধ্যমে লিখবা, তাহলে লিখবা যখন, তখন তো সেই তো তোমাকে এগুলা সাজায় দিবে। তোমার কাজ শুধু যাচাই বাছাই করা যে সে সাজাইছে, সাজানো ঠিক আছে কিনা, আর তথ্যগুলো যে যে পেপারে এখানে দিলাম এগুলা উল্টাপাল্টা কিছু হইল কিনা। তুমি এগুলা যাচাই বাছাই করে চেক কইরা তুমি ছাইরা দাও। কিন্তু সাজানোর কাজটা তো তুমি করবা না। এখন তো আর ফলাফলরা এই কাজ করে না, এগুলা আমাদের সময়ের কাজ। তো সুতরাং এত সময় যে তোমাদের নাই সেটা তো আমরা জানি। সেই জন্য এই কাজটা নিয়ে তোমার এত মাথা ঘামানোর তো দরকার নেই। এখন বহুত নিয়ম আছে, সফটওয়্যার, তুমি খালি রেফারেন্সটা বলবা যে এই পেপারে রেফারেন্স ইউজ করছে, ওই তোমার টুলসই তোমাকে এই রেফারেন্স সাজাই দিবে। তুমি কোন নিয়মে সাজাইতে চাচ্ছ শুধু নিয়মটা ওখানে বলে দাও যে আমি এই নিয়মে এই রেফারেন্স দিব, ও তোমাকে সাজাই দিবে। এই যে এখানে তোমরা বুঝতে পারছো আমি ক্লিক করার সময় এরকম কেন হচ্ছে? এটা কি মনে করছো যে আমার এই ছাত্র তোমার হলো এই সাজাই সাজাই লিখছে? এটা তো সফটওয়্যারে করা, বুঝছো না? এটা সফটওয়্যারের মাধ্যমে করা। তাহলে এখানে তো সাজানোর কাজটা তো করে নাই, এখানে ভুল হওয়ার কোনো চান্সও নাই, একই নিয়মে সাজানো হচ্ছে। তো সুতরাং শিখতে চাইলে তোমরা একটু ট্রাই করো, দেখবা যে সব কিছু শিখে গেছে। হ্যাঁ, খুব ইজি এখন তো সবকিছু মানে ইজিলি করা যায়। আমাদের যুগে আমরা বসে বসে এগুলা সাজাইতাম, একই নিয়মে সাজাইতে হবে, এগুলা সাজাইতে গিয়ে আমাদের কয়েকদিন লেগে গেছে। কিন্তু এখন তো এক ক্লিকেই সব হয়ে যায়। যে কারণে তোমরা আসল কাজটা করো, যে কন্টেন্টে কি থাকবে, যে কি কি তথ্য তোমরা দিবে এগুলা সব নাও। এরপরে এই লিখার কাজগুলো তো এখন আর তোমরা করবা না। তোমার খুব সুন্দর করে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়ে তোমাকে লিখে দিবে, তুমি সেগুলা সুন্দর করে লিখে স্যারের কাছে হাজির করো। এবং তোমার তথ্যগুলো তুমি যাচাই বাছাই করে নিও যাতে উল্টাপাল্টা কথাবার্তা না থাকে। তাহলে দেখবে যে খুব সুন্দর একটা প্রপোজাল তোমার হয়ে গেছে। ওই জন্য তোমরা হলো
একটু নিজেরা ঘাটাঘাটি করে তথ্যগুলো কালেক্ট করো। লিখার জন্য এখন কেউ সময় দেয়? এখন তো লিখতে কেউ সময় দেয় না। তোমরা কি দিতে চাও, জিনিসগুলো খালি কালেক্ট করো, করে তোমরা একটা ড্যাপ করে এবারে তোমরা যে কোনো একটা এআই টুলস দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখে নাও, ওই সাজাই দিই। তাহলে গেল একেবারে টাইটেল থেকে রেফারেন্স পর্যন্ত এখানে তুলে ধরেছি। এবার এটার থেকে আমি আবার চলে যাচ্ছি তোমাদের কন্টেন্টে। তোমাদের কন্টেন্টে গিয়ে দেখো, আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে থাকো, আমি তোমাদের বুঝাই দিচ্ছি। তাহলে আসো, আমরা ফাইনালি ইন্ট্রোডাকশন হলো। ইন্ট্রোডাকশনের পরে কি আছে? লিটারেচার রিভিউ বুঝে গেলা। এম এন্ড অবজেক্টিভ তো বুঝলা। প্রপোজালের মধ্যে এম এম একদম স্পেসিফিক পয়েন্ট করে করে কয়েকটা 4-5টা লাইনে তোমরা কয়েকটা পয়েন্ট দিয়ে দাও যে এই কাজগুলো আমরা করতে চাই, এম অফ দ্য স্টার্ট। তারপরের অংশটা হলো তোমার রিসার্চ কোশ্চেন এন্ড প্রবলেম স্টেটমেন্ট। হ্যাঁ, ওটাও আসলে রিসার্চ প্রবলেম প্রবলেম স্টেটমেন্ট, এগুলা তোমরা ওই ইন্ট্রোডাকশনের মধ্যেই আমরা সবকিছু দিয়ে ফেলেছি। এখানে ছোট প্রপোজালের মধ্যে এত কিছু পয়েন্ট আউট করে দেই না, কিন্তু তোমাদের যদি স্যার বলে যে এগুলা আলাদা আলাদা সেকশনে দিবা, তাহলে আলাদা আলাদা সেকশন করে করে দিবা। রিসার্চ কোশ্চেন এন্ড প্রবলেম স্টেটমেন্ট, এটা আলাদা একটা সেকশন দিয়ে দাও। তারপরে হাইপোথেসিসটাও দিয়ে দাও একটা সেকশনে। হ্যাঁ, এগুলা 1 লাইন 2 লাইন 3 লাইনে এগুলা তোমরা দিয়ে দাও। যেহেতু তোমার স্যার বলেছে তোমার ওই যে ফলো করতে হবে, তার মানে তোমার স্যারের বইয়ে তো এগুলাই আছে। তাহলে এগুলা একটা করে সেকশন করে করে দিয়ে দাও, নো প্রবলেম। এগুলা কিন্তু অল্প, 2 লাইন 3 লাইন করে করে দিবে। তারপরে এসে মেথোডোলজি। এটা কিন্তু মেইন পার্ট। তোমার কাজটা কিভাবে হবে তুমি ওখানে মেথোডোলজিটা তুলে দাও। লাস্টে আসো, আমার প্রপোজালের মধ্যে দেখাইছি না টাইম ফ্রেম? তাহলে টাইম ফ্রেমটা তোমরা ওখানে তুলে দাও। এই টাইম ফ্রেম তুলে ধরার জন্য এই যে টেবিল করে দিতে পারো, জ্ঞান চার্ট দিতে পারো, এগুলা দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে তুমি দেখায় দিলা যে এই সময়ের মধ্যে আমার কাজটা শেষ হবে। আবার বাজেটও থাকতে পারে তোমাদের, এটাতে সেই বাজেট নাও থাকতে পারে, কারণ তোমরা তো কোনো ফাইন্যান্সিয়াল ইয়ের জন্য করছো, ভলান্টারি কাজ। সুতরাং এই সেকশন অ্যাভয়েড করো। কিন্তু আমরা যখন রিসার্চ প্রপোজাল তৈরি করি, ওখানে বাজেট একটা সেকশন দিতে হয়, কারণ ফান্ডিং এর জন্যই তো অ্যাপ্লাই করছি। তো তোমরা যেহেতু ফান্ডিং এর জন্য কোনো বিষয় নাই, তোমার বাজেটের সেকশনটা আউট করে দাও। এরপরেই রেফারেন্স। দেখলা তো রেফারেন্স কিভাবে দেওয়া হয়। ইথিক্স এন্ড রেফারেন্স মানে অবশ্যই তুমি যাদের কথাবার্তা নিয়েছো সেগুলো তোমাকে এখানে সুন্দরভাবে রেফারেন্সের মধ্যে বলে দিতে হবে। আনইথিক্যাল যেন না হয় যে অন্যের কথা তুমি তোমার মতো করে বলে দিচ্ছ। তাহলে এই হলো তোমাদের। একটা কোশ্চেন ছিল স্যার, যে হ্যাঁ, আমরা যখন ওয়ার্ক প্ল্যানিং দেই, মানে একটা কাজ কিভাবে করব ওয়ার্ক প্ল্যানিংটা দিই, স্যার এটা হইতেছে করার আগে আমি কি কি টেস্ট করব বা কি কি ল্যাব বেস কাজ করব কি করব, এগুলোতে তো স্যার আমাদের স্বল্প ধারণা থাকে, মানে খুব একটা ব্রড একটা সেন্স থাকে না। তো সেই ক্ষেত্রে স্যার এটা আমরা লেখার ক্ষেত্রে কি টেকনিক ইউজ করতে পারি? এখন আসো যে তোমরা একটা এক্সাম্পল দাও যে কি ধরনের কাজের কথা বলতে চাচ্ছ। ধরেন স্যার আমি একটা ড্রিঙ্কস বানাইতে চাইতেছি, হ্যাঁ, তুমি কোন একটা একটা, ড্রিঙ্কস বানাইতে চাচ্ছ, রাইট? হ্যাঁ এবার হ্যাঁ। আসো যে হুম। তোমার মাথায় আসছে যে একটা ড্রিঙ্কস বানাবো, যে ড্রিঙ্কসটা খালে মানুষের হেলথের ক্ষতি হবে না। ব্যাপারটা এরকম, খেয়াল করো যে তোমার এর আইডিয়া হলো যে একটা ড্রিঙ্কস বানাবো, ট্রেডিশনাল যেগুলো ড্রিঙ্কস আছে এগুলা খালে তো বাচ্চাদের ক্ষতি হয়, বুড়োরও ক্ষতি হয়, সবারই ক্ষতি হয়। তোমার মানে কনসেপ্টটা এটা। এখন তুমি চাও যে এমন একটা ড্রিঙ্কস বানাবো এটা নিউট্রিশনালি বরং উপকার হবে, কোনো ক্ষতি করবে না। এই দেখো, তুমি কিন্তু এভাবে কথাবার্তা গুলো বলতেছো, এগুলা কিন্তু তোমার আইডিয়া। তাহলে ইন্ট্রোডাকশন এগুলা কথা বলো,
এম অফ দ্য স্টাডিতে বলো। এইবার আসো তুমি যেটা বলতে চাচ্ছ, তোমার তাহলে মেথডটা কি? এক্স্যাক্টলি স্যার, মেথডের জন্য তোমাকে জানতে হবে, কারণ তুমি আইডিয়া দিচ্ছ, তুমি কিভাবে তৈরি করবো তুমি জানো না, তাহলে তুমি কি আইডিয়া আমাকে দিচ্ছ? তোমাকে মেথডের মধ্যে বলতে হবে কিভাবে দিবা। এটার জন্য তুমি যেটা প্রশ্নটা আমাকে করলা, স্যার আমরা এত কিছু তো জানি না, দিব কেমন? এই তো জানো না, তোমার জানার জন্য তোমাকে এখন খাটতে হবে। কি খাটবা? কেন? ওই যে দুনিয়ার কত বাজারে শত শত ড্রিঙ্কস আছে, এই কোম্পানিগুলো ড্রিঙ্কস তৈরি করছে, তাদের প্রোফাইল গুলো তুমি ঘাটো। তুমি ঘেটলেই তো পাও যে প্রাণ কিভাবে করছে, অমুক কিভাবে করছে, অমুক কিভাবে করছে। ওখানে প্রত্যেকের কম্পোজিশন গায়ে লেখা আছে, তারা কিভাবে এগুলা তৈরি করে সেগুলা ম্যানুয়াল আছে। তোমাকে খাটতে হবে বাবা। তুমি দেখো, তোমার এই আইডিয়া নিয়ে তুমি যাও। তো এখন তো যে যুগ চলে আসছে, এখন তো আমাদের মতো করে খাটা লাগে না রে বাবা। এখন তুমি কি করবা? তুমি এই যে কথাগুলো বললা, যে তুমি তো এই 1 ঘন্টাও খাটতে চাচ্ছ না। অর্থাৎ এই গুগল ঘেঁটে বের করতে মনে করো এটা 7 দিন লাগবে। তুমি তো চ্যাট জিপিটি রে বলবা যে আমার এই আইডিয়ার উপরে আমি এই জিনিসগুলো নতুন ভাবে এই আইডিয়া দিয়ে বানাইতে চাচ্ছি। তুমি যারা যারা ইতিমধ্যেই ওয়ার্ল্ডে এই কাজগুলো হয়েছে, সেগুলার উপরে তোমাকে আমাকে একটা তথ্য ঘেটে বের করে দাও, যে কারা কারা করছে, কি কি মেথডে করছে। তোমার সামনে না সে হাজির করবে, তুমি সেটাও করতে চাচ্ছ না। তো তা না হলে তুমি আইডিয়াটা দিবা কেমন? তুমি ঘাটতে গিয়ে দেখো, তোমার সামনে হাজার হাজার তথ্য আছে যে এই কাজটা কিভাবে করা যায়। আমি ড্রিঙ্কস দিয়ে বলে দিলাম। স্যার ওইটা যদি আমার সুপারভাইজারের পছন্দ না হয়, সেই সেটা তো ক্ষেত্রে তো বলবো আমার তোমাকে, চেঞ্জ করতে হবে। সেটা তো বলবে তোমাকে যে এই এটা তো তুমি যেভাবে বলতেছো, এটা তো তোমার এটা চিন্তাটা কাল্পনিক। বাস্তবে করতে গিয়ে দেখবা যে আসলে এইভাবে ড্রিঙ্কস তোমার হবে না, অথবা মানুষ খাবে না। তাহলে কি করতে হবে? স্যার তোমাকে বলে দিবে যে এই জিনিসটা আসলে এইভাবে করো না, এটা না করে তুমি এই ডিজাইনে করো। এটাই তো প্রপোজাল। এইভাবে প্রপোজালটা কয়েকবার কারেকশন, যে তুমি আইডিয়া নিয়ে যাবা, স্যার তোমাকে বলবে যে এটা এইভাবে হবে না, এটা এইভাবে করো। আবার করবা, এরপরে দেখবা যে আবার যদি না হয় বলবে যে না এটা এইভাবে করো। করো 4-5 বার করলেই তো ফাইনাল হয়ে যায়। আর যদি প্রথমবার এই হয়ে যায়, তুমি যদি নিজের মতো করেই নিজেকে স্যাটিসফাইড করতে পারো যে হ্যাঁ এটা বাস্তবে সম্ভব, এটা করলে এটার এই বেনিফিট আসবে, তুমি সুপারভাইজারকে কনভিন্স করো যে স্যার এটা সম্ভব, এটা আমি করতে পারবো, এবং এটা করলে আসলে এই বেনিফিট হবে। তোমার কনফিডেন্স লেভেলটা সেই রকম হইতে হবে, সেও কনভিন্স হবে তোমার কথায়। এটাই হলো প্রপোজাল। মানে আমি জেনারেল রুলসটা বলতেছি, প্রপোজালটা এইভাবে দাঁড় করাই দাও। আমার এই ছাত্র যে প্রপোজাল তোমাদের সামনে তুলে ধরলো, সে তো এই আইডিয়াটা সেই নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন স্টেপ বাই স্টেপ বলেছে, আমি আবার বলেছি যে দেখো তুমি ভাবছো ঠিক আছে, এটা এইভাবে না ভেবে এইভাবে ভাবো, দেখবা যে আরো বেটার হবে। এই স্টাইলে কিন্তু এটা দাঁড়াইছে। এটা সারা জীবন এইভাবেই হবে। তাহলে তোমরা এভাবে একটা ড্যাপ করো, করে তুমি স্যারের সামনে হাজির করো। আর তুমি ড্যাপটা করার পরে নিজে স্যাটিসফাইড কিনা সেটা আগে ভালো করে দেখে নাও। এবং নিজে স্যাটিসফাইড কাল্পনিক হলে হবে না, তুমি ওটা নিয়ে আবার চিন্তা করো যে বাস্তবে এটা কতটুকু করা সম্ভব। দেন তুমি কনভিন্সড যে তুমি 100% এই কাজটা করতে পারো, এবার নিয়ে যায় স্যারের সামনে হাজির করো। তারপরে স্যার যদি আরো বেটার কোনো আইডিয়া দেয় বা কারেকশন দেয়, তুমি সেটা করে ফেলো, সেটা যোগ করো বা বিয়োগ করো। আর যদি তুমি মনে করো যে না তোমারটা এর চাইতে বেটার হবে, তুমি স্যারকে কনভিন্স করো যে স্যার এটা এভাবে করা সম্ভব, এবং করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসবে। বুঝছো না? এইভাবে তোমাকে রিসার্চ প্রপোজালটা ফাইনাল করতে হবে। তো আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস হলো, এবং আশা করি এর ভিতর দিয়েই তোমরা লেগে যাবে। এবং তোমরা যদি এটা করে নেক্সট ক্লাসে আমার সঙ্গে শেয়ার করো, করতে গিয়ে আর কি ঝামেলায় পড়লা, সেগুলোতে আমি তোমাদের সাথে
তো আমার মনে হয় যে আজকে আমরা এই প্রপোজালের মধ্যেই থাকি, আমরা রিপোর্ট সেকশনে আর গেলাম না, এগুলা পরে পড়বো, কারণ যেহেতু এটা পরের কাজ, এটা এখন জরুরিও না, শুধুই এটার হ্যাঁ, উপরে ক্লাস থাকে। হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে কি স্যার একটু দিতে পারবো, শেষ করে এই যে আজকে যেভাবে পড়ালেন এইভাবে শেষ করে হ্যাঁ, আপনাকে দেখানোর জন্য আপনার হোয়াটসঅ্যাপে দিতে পারবো স্যার, আপনি একটু দেখে এইটা বলবেন ইন যে জেনারেল আমারে দিলে হয়তো আমি দেখে দিব, কিন্তু তোমাদের সুপারভাইজারকে দিতে হবে। নিয়ম হলো যে তোমাদের সুপারভাইজারের কাজ আমি দেখে দিলাম, এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। এই জন্য আমি ইন জেনারেল দিচ্ছি, আমারটা দিয়ে দিচ্ছি, তোমরা করো, কিন্তু তোমাদের কাজ, তোমার সুপারভাইজারের কাজ আমি দেখে দিলাম, ওইটা হয় না। ওইটা ঠিক হয় আছে, না, ঠিক ওইটা আছে। তোমার আর তোমার সুপারভাইজারের ইস্যু। যেহেতু আচ্ছা, তুমি ঠিক ইন আছে। জেনারেল আইডিয়া আমার কাছ থেকে নাও, তুমি ওইটা করতে গিয়ে পারছো না, আমার কাছ থেকে হেল্প নাও, আমি সবাইকে হেল্প করি। তোমার কাজ আর তোমার সুপারভাইজার কাজের মধ্যে আমি ঢুকবো। এমনিতে এগুলা গোপনীয় একটা নিয়মও না, সেই কারণে ওটার ভিতরে আমি ঢুকবো না, কিন্তু তোমার ইন জেনারেল সমস্যা নেই, তুমি আমার সাথে আলো, আমি তোমাদেরকে সবভাবেই হেল্প। ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা। নেক্সট ক্লাসে তোমরা কাজ শুরু করে দাও, সমস্যা নিয়ে আমার সাথে আলাপ করো, আমি তোমাদের সলভ করবো, অসুবিধা। ইন জেনারেল আলাপ করো, আমি সবই হেল্প করবো, কিন্তু টু দ্য পয়েন্ট লিখার জন্য আমি হেল্প করবো না, ওটা তোমাদের, তোমার আর তোমার সুপারভাইজারের ইস্যু। তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।